অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। নতুন মাস, অতএব নতুন বিষয়। আর এমন ভরা বর্ষায়, সে আকাশে মেঘ থাকুক নাই থাকুক, কম বেশি বর্ষা তো বলুন, এই বর্ষায় ছাতা কাহিনী না শুনলে কি হয়? তাই জুলাই মাসের বিষয় ছাতা কাহিনী। বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। এই ঠিকানায় লিখেছেন কেউ, আবার কেউ লিখেছেন মৈত্রীকথা@gmail.com এই ঠিকানায়, MAITREEKATH মৈত্রীকথা@gmail.com এই ঠিকানাতেও। প্রথম যার লেখা পড়ব তিনি সজল কর্মকার, গ্রাম পোস্ট অফিস, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে লিখেছেন। আমার এক মজার দাদুর ঘটনা বলি। ঠিক তাই, মজার দাদুর ঘটনা। রোদ, গরম, বৃষ্টি আমরা খুব বেশি কেউই এগুলো সহ্য করতে পারি না। তবু কখনো এগুলোকে বাদ দিয়ে অন্য একটা কারণে এই ছাতা কাউকে মেলে ধরতে দেখলে অবাক হতেই হয়। হ্যাঁ, সেই সবুজ দাদুর কথাই বলছি। একবার উনি ধুতি পাঞ্জাবি পরে গ্রামের এ পাড়া থেকে ও পাড়ায় যাচ্ছেন ভোজের নিমন্ত্রণ খেতে। ভোজ বলে কথা, ধুতিটাই খুব সাদা ধবধবে, পাঞ্জাবিও ইস্ত্রি করা, আর বগলে প্রিয় ছাতাখানা। সেদিন বৃষ্টি পড়েনি, জোরে বাতাস আটকাবেন তাও নয়, তবুও উনি ছাতাটা বগলে নিয়ে হাঁটতে শুরু করেছেন। তবে হ্যাঁ, রোদ বেশ কিছুটা ছিল বটে। একটু যেতেই পথে ছাতা মাথায় এক যুবক ওনাকে জিজ্ঞাসা করেন, গ্রীষ্মের রোদ গরমে কোথায় চলেছেন? পথে চলেছেন যখন ছাতাটা মাথায় দিন অন্তত। দাদু ইশারায় ওই হোথা বলে হনহন করে এগিয়ে চলে যান। মাঝপথে এসে একটা বটগাছের তলায় হাঁপ ছেড়ে সেই বগল দাবা ছাতাটি বের করেই মেলে ধরলেন মাথার ওপর। পাশে ছাতা বন্ধ করে রাখা আর এক বিশ্রামরত বৃদ্ধ দেখে অবাক হয়ে বলেন, কি ব্যাপার মশাই, সারা রাস্তা গরমে গরমে এসে ঠান্ডায় গাছতলায় ছাতা মেলে ধরলেন যে? সবুজ দাদু বললেন, আরে মশাই দেখছেন না, ওপরের দিকে ওই যে কত পাখি, এই সাদা পোশাকে যদি ওদের মল ফেলে নোংরা করি, ভোজবাড়িতে যাওয়াই আমার নষ্ট হবে। বিশ্রামরত বৃদ্ধের মুখে আর কথা ফোটেনি। লিখেছেন সজল কর্মকার, গ্রাম পোস্ট অফিস, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। সত্যি তো, এও তো একটা উপযোগিতা বটে ছাতার। এই ব্যবহারটির কথা তো কখনো মনে আসেনি আমাদের। বীরভূমের পর উত্তর 24 পরগনা, পূর্বাচলপল্লী, রহড়া থেকে লিখেছেন সৌমিত্র মজুমদার। ছাতা ছোট্ট একটি শব্দ হলেও তার ব্যাপ্তি কিন্তু সুদূর প্রসারী, সন্দেহ নেই। কথাতেই বলে, শীতকালের কাঁথা আর বর্ষাকালের ছাতা কখনো হাতছাড়া করতে নেই। আদতে আমি বরাবরই খুব ভুলো মনের মানুষ বলেই হয়তো প্রতি বর্ষাকাল এলেই বেশ কয়েকটি ছাতা কিনতে বাধ্য হতাম। কারণ এখানে সেখানে অসাবধানতায় ছাতা ফেলে রেখে বাড়ি চলে আসা আমার স্বভাব বলতে পারো। বিশেষ করে রেল স্টেশনের বসার সিটের পাশে যে কতবার ভুলে ফেলে রেখে চলে এসেছি তার হিসেব নেই। এমনও ঘটেছে পিঠ ব্যাগে ছাতা রেখেও খুইয়েছি ছাতা। ছাতা চোর মহাশয় ছাতার বাঁট ধরে কখন যে সেই ছাতা বেমালুম তুলে নিয়ে পগার পার হয়েছেন বুঝতেও পারিনি। বিশেষ করে যাত্রী ঠাসা বাস আর লোকাল ট্রেনে অনেক ভালো ভালো ছাতা এভাবেই খোয়া গেছে আমার। এই ছাতা হারানোকে কেন্দ্র করে নিজের ঘরেও অশান্তি কম হয়নি, তবু পাল্টায়নি কোনো কিছুই। সবচেয়ে যে মূল্যবান ছাতা হারানোর ঘটনা মন যমুনায় আজও তুফান তোলে বা আলোড়ন সৃষ্টি করে তা হল বাবাকে হারানো। জীবনে চলার পথে হঠাৎ করেই বাবা মাত্র কদিনের অসুস্থতায় আমাদের ছেড়ে চলে গেলেন। সত্যি কথা বলতে কি, মাথায় যেন পুরো আকাশটি ভেঙে পড়ল তখন। সংসারের যাবতীয় দায় দায়িত্ব চকিতে নিজের ঘাড়ে পড়ায় তখন তো আমার রীতিমতো হিমশিম পরিস্থিতি। জানি মৃত্যুর চেয়ে চরম সত্যি আর কিছু হয় না, তবু অত বড় বিশ্বাস, আস্থা আর ভরসার ছাতাটিকে যে ওভাবে হঠাৎ করে হারিয়ে ফেলব
তা ভাবিনি কখনো। এখন আমি নিজেও প্রায় প্রৌঢ়ত্বে উপনীত, অত্যাচারী হয়ে অনেক না বলা কথাই আজ মনের আগল খুলে বলে ফেললাম। সবশেষে এইটুকু কামনা, প্রতিটি মানুষের ছাতাই যেন অত্যন্ত টেকসই ও নির্ভরযোগ্য হয়, সেদিকে নজর রাখুন। সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহরা, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন। ঠিক তাই, ছুঁয়ে গেলেন যে মনের কোন গভীরে। অনেকেই ছাতা হারিয়ে ঠিক একই রকম ভাবে আপনার মতন অনুভবী। বিশ্বনাথ পাকড়াশির লেখা পড়ব অমূল্য কানন, শ্রীরামপুর 3, হুগলি থেকে লিখেছেন। গাছপালাহীন চূড়ান্ত খাড়াই এক পাহাড় থেকে পড়ে যাচ্ছিলাম। কি এক অবিশ্বাস্য কায়দায় দুহাত দিয়ে পতন আটকাচ্ছিলেন বাবা। হাত কাঁপছে বাবার। বলছেন, আর কতক্ষণ ধরে রাখতে পারবো জানি না, ঘামে ভিজে গেছি। আতঙ্ক কাটতে অনেকক্ষণ। ঠিকই বুঝেছেন, বাবা গত হওয়ার কয়েকদিন পরের স্বপ্ন। ভেতরের চন্দ্রাতপ, অন্তরের আলম্বন সরে যাওয়ার শূন্যতা। বয়স হয়েছিল বাবার, তখন আমি চাকরিরত। তাই হয়তো ঝটকাটা চেতন মনে মালুম হয়নি শ্রাদ্ধ শান্তির আগে। অতল দিঘিতে একটা ঢেলা পড়ার ঘটনা সামান্য, তা থেকে বেচিমালার জন্ম তরঙ্গ হয়ে ছড়িয়ে পড়ে অনন্ত অভিঘাত। যত দিন যায় প্রকট হয় ছায়া তরুর অভাববোধ। নিবিড় বটের ছায়া অর্থমূল্যে কেনা যায় না। সুখের অসুখে পীড়িত হয়ে উদ্ভ্রান্তের মতো খুঁজেছি শান্তির ছায়া। শেষের কয়েকদিন মা ছিলেন চেতনাহীন, বিছানায় পাশে বসে কত ভরসা। লক্ষণের গণ্ডির মধ্যেই আছি। ঠাকুর বলতেন, আর তো জনে ছায়া হবি। পরিবারে 2-1 জন রোজগেরে, বাবা মা ছেলেপুলে সহ 7-8 জন। তার মধ্যে অল্প বয়সে বিধবা পিসি, দুঃসম্পর্কের মাসিমা, এ বাড়িতে থেকে কলেজে পড়তে আসা গ্রামের গোটা 3 ছেলে। নিত্যদিন এসোজন বসোজন, তবু 2টো ডাল ভাত জুটে যায় সবার। বড় মানুষ মানে বড় ছাতাওয়ালা মানুষ, তাই ছিলাম আমরা। এখন মন হয়েছে 2 BHK, কাগজের ঠোঙার মতো এইটুকুন ছাতা, মাথা ঢাকতে গেলে পিঠ ভিজবে। আমাদের 48 ঘন্টার জপের মাল্লা, তাতে হাজারো কাজ হয়, কিন্তু ছাতা হয় না, কিচ্ছুতেই নয়। যেদিন স্মার্টফোনে ছাতার কাজ হবে, সেই দিন বিজ্ঞান পৌঁছবে তার গন্তব্যে। বিশ্বনাথ পাকড়াশি লিখেছেন অমূল্য কানন, শ্রীরামপুর 3, হুগলি থেকে। প্রথমেই একটা গল্প বলেছেন সর্বেশ্বর পাল, শশীভূষণ ঘোষলেন মাহেশ, হুগলি থেকে। মর্নিং ওয়াক সেরে নানা বয়সের মানুষ এসে পার্কের কয়েকটা বেঞ্চে বসেন। একদিন সকালে রামবাবু একটা বেঞ্চের এক প্রান্তে নিজের ছাতাটা পাশে নিয়ে বসে লক্ষ্য করলেন বিপরীত প্রান্তে একটা ছাতা পড়ে আছে। খানিক পরেই এক ভদ্রলোক ছাতাটার পাশে বসে পড়লেন। কয়েক মিনিট পর তিনি গাত্রোত্থানের সময় সেই ছাতাটিও হাতে তুলে নিলেন। রামবাবু ভদ্রলোকটির কাজে আপত্তি করতেই শুরু হলো ঝগড়া। সেই মাঠেই পায়চারি করছিলেন এক অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি বিষয়টা শুনে কিছু বলতে যাবেন, এমন সময় ছাতার মালিক এসে হাজির হয়ে প্রমাণ দিয়ে নিজের ছাতাটা নিয়ে চলে গেলেন। বাকি 2 জন নির্বাক দর্শক। এবার আমার জীবনের একটা ঘটনার কথা বলি। অন্য একটা অফিস থেকে বদলি হয়ে জেলা সদরে কোনো একদিন জ্যৈষ্ঠীর দিনে জয়েন করলাম। বিকেলে বাড়ি ফেরার সময় অঝোরে বৃষ্টি শুরু। আমি সাইকেলে ফিরব, ছাতা আনিনি। সোজা করে বললে নতুন ছাতা কেনার পয়সাও কাছে নেই। অবস্থা দেখে এক পুরনো সিনিয়র দাদা বললেন, দাঁড়াও। বলেই সুনীল নামে আমার চেয়েও একজন জুনিয়রকে বললেন, দেখো তো ভাই, তোমার স্টকে একটা ছাতা আছে কিনা। কিছুক্ষণ পরে একটা পুরনো তালিমারা ছাতা দেখিয়ে বললেন, চলবে? আমি বললাম, চলবে মানে দৌড়বে। পরের দিন ছাতা ফেরত দিতে গিয়ে সিনিয়র দাদা বললেন, সুনীল হলো টানা মালের স্টকিস্ট। আরো বললেন, সুনীল পাশের বাস স্ট্যান্ড থেকে বাসে যাতায়াত করে। বাস থেকে সবাই নেমে গেলে কিছু প্যাসেঞ্জারের ফেলে যাওয়া হরেক আইটেম ওর স্টকে রেখে দেয়। সেগুলো দিয়ে নিজের পরিচিত বন্ধুদের প্রয়োজনে সাহায্য করে। মাথা চুলকে বললাম, তাহলে সুনীলবাবুকে দশকর্মা ভাণ্ডারও বলা যায়। শুনে সবার মুখেই হাসি। সর্বেশ্বর পাল, শশীভূষণ ঘোষলেন মাহেশ, হুগলি। সত্যি অন্যের জিনিস আপন করে নেওয়া, এরকম ঘটনা অনেক শোনা যায়, কিন্তু অপরের ফেলে যাওয়া জিনিস সঞ্চয় করে রেখে পরিচিত মানুষদের প্রয়োজনে সাহায্য করা একটু অভিনব বটে। সব্যসাচী কর্মকার, জগদল্লা, বাঁকুড়া থেকে লিখেছেন, শোনো, মনে করে ছাতাটা নিয়ে আসবে। তোমার যা ভুলো মন,
কত যে ছাতা ফেলে এসেছো তার কোনো ইয়ত্তা নেই। গিন্নির এই সাবধান বাণী শুনতে শুনতে আমার কান একেবারে ঝালাপালা হয়ে গেছে। তবুও কথাটা তো একেবারে হেলাফেলা করার নয়। স্যার, আপনার ছাতাটির বয়স কত হলো? এই ধরো, আমি চাকরি পাওয়ার পর থেকেই, মানে প্রায় 38 বছর হবে। স্কুল মাস্টারমশাই কিন্তু একটিও ছাতা ভুলে বা ফেলে আসেননি। এটা একটা বিরল ঘটনা। আবার বর্ষার আগমনে যখন ফেরিওয়ালারা পথে ডাক দিয়ে যায়, ছাতা সরাবে গো ছাতা, তখন আমাদের মতো মধ্যবিত্তরা পুরনো সব ছাতা সারিয়ে রীতিমতো প্রস্তুত থাকি বর্ষার সঙ্গে মোকাবিলা করব বলে। রোদ হোক, বর্ষা হোক বা শীত হোক, এক একজন মানুষ আছেন তারা যেখানেই যাক ছাতা সঙ্গে করে নিয়ে যাবেই। আমাদের বাড়িতে একটা ছাতা ছিল, পেল্লাই বড়। রাস্তাতে ওই ছাতাটি নিয়ে গেলে রীতিমতো রোড জ্যাম হয়ে যেত। তাছাড়া এখন তো রাস্তাগুলো যেন দিন দিন ছোট হয়ে আসছে, তাই আর বড় ছাতা ব্যবহার করা যায় না। এদিকে এই গ্লোবাল ওয়ার্মিং আমাদের বুঝিয়ে দিচ্ছে, যতই আমরা প্রকৃতির ওপর অত্যাচার করব, ততই সূর্যিমামার তেজ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তখন প্রখর রোদে ছাতা আমাদের কোনো কাজ করবে না। বর্ষার অতি ভারী বৃষ্টিতে ছাতা তার বহন ক্ষমতা হারাবে। তাই ছাতার ব্যবহার যাতে আমরা কম করতে পারি, তার জন্য আমাদের প্রচুর প্রচুর গাছ লাগাতে হবে। সব্যসাচী কর্মকার, জগদল্লা, বাঁকুড়া থেকে লিখেছেন। কেকা চৌধুরীর লেখা পড়ব গোপীনগর হরিপাল, হুগলি থেকে লিখেছেন। ছাতা, প্রখর রোদ্দুর অথবা অঝোর বরিশন, মাথা বাঁচাবার এমন বন্ধু আর দ্বিতীয়টি নেই। তোমার বিষয় ফিরিয়ে দিল মুঠো ভরা শৈশব। শোনাব আজ ছতর বন্ধু রচিত সে কাহিনী। প্রাথমিক বিদ্যালয়ে আমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকতাম সহপাঠীর রং বেরঙের পুতুল আঁকা আকাশ রঙের ছাতার দিকে। অবশেষে পঞ্চম শ্রেণীতে ভর্তি হবার পর মিলল একটা ছাতা। কাঠের বাটের কালো কাপড়ের হৃষ্টপুষ্ট লম্বা চওড়া ছাতাটি আমার একেবারে নাপসন্দ, কিন্তু সে কথাটা বাড়িতে বলার সাহস নেই। অগত্যা 2 কিলোমিটার মেঠো আলপথের সঙ্গী হল সেই ছত্রবন্ধু। মেনকার ছাতা নেই, ওর একটা ব্যাগও নেই, হাতে করে বই খাতা নিয়ে যায়। এখন বুঝি আসলে পিতৃহারা মেনকাদের সংসারটাই ছত্রছায়াহীন। যাই হোক, আমার হৃষ্টপুষ্ট ছত্রবন্ধুর নিচে আমরা দুই সহপাঠী নিরাপদে পথ চলতে চলতে এসে গেল বর্ষারানী। সেদিন ফেরার পথে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি শুরু হলো, যখন আমরা মাঠের ঠিক মাঝখানে। 2 বন্ধু, না 3 বন্ধু প্রাণপণে লড়াই করছে ঝড়ের বিরুদ্ধে। হঠাৎ ছাতার হাতল রইল আমার হাতে, কিন্তু তার বাকি অংশ ছুটে চলল ঝড়ের সঙ্গে সঙ্গত রেখে। আমরা দুজনও ছুটলাম তার পিছন পিছন। কচি ধান গাছ বাঁচিয়ে আলপথে পিছল খেতে খেতে ঠিক কবার যে আছাড় খেয়েছিলাম মনে নেই, তবে কাদামাটি মেখে ভিজে চুপসে ফিরেছিলাম জয়ী হয়ে। মায়ের অবাক দৃষ্টির সামনে কাদামাখা আমি আমার ছত্রবন্ধুর অর্ধমৃত শরীরটা জড়িয়ে দাঁড়িয়ে। আজও স্মৃতিপটে উজ্জ্বলতা। কেকা চৌধুরী, গোপীনগর হরিপাল, হুগলি থেকে লিখেছেন। বর্ষা সাথী আমার ছাতি, আজকে তুমি নাই, যাচ্ছে ফাটি বুকের ছাতি তোমার শোকে ভাই। কবি কালিদাস রায়ের কবিতার লাইনগুলো বছর বছর বর্ষায় ভীষণভাবে মনে পড়ে আপনার। আপনি শক্তি, ঠিকানা 17B তারক দত্ত রোড, কলকাতা 19। আরও লিখেছেন, আমি ক্লাস 7। জাহাজে চাকরিরত মাসতুতো দাদা প্রচুর বিদেশি জিনিস পাঠায়। সে বছর প্রথম লালের উপর অপূর্ব কালো ছাপার একটা ফোল্ডিং ছাতা, যা প্রথম দেখতে দেখতে আহ্লাদে আনন্দে আত্মহারা ডগমগ। সেই সময় ফোল্ডিং ছাতা ভীষণ বিলাসবহুল জিনিস। একা একা লুকিয়ে লুকিয়ে ছাতাটা দেখতাম আর জড়িয়ে ধরতাম। 2 বছর বাদে আবার একটা একরঙা টুকটুকে ফোল্ডিং ছাতা। এই ছাতাটা গরমকালে মাথায় থাকলে উল্টো দিকে থাকা অনেকেই বলতো, তোর এত রং, ছাতার আভায় পরীর মতো লাগছে। লজ্জায় একেবারে মরে যেতাম। ওমা, একদিন দেখি প্রথম বিদেশি ছাতাটা নেই। নেই মানে নেই। এরপর কয়েক বছর পর শিলিগুড়ির হংকং মার্কেটে ফোল্ডিং ছাতা এলো। তখনও একটা সি গ্রিন ছাতা আমার ভাগ্যে জুটল। বহুজন বলেছিল রংটা কি মিষ্টি। তখন কেউ কেউ অপ্রয়োজনে ফোল্ডিং ছাতা হাতে ঝুলিয়ে বার হতো। যদি বৃষ্টি নামে বা রোদটা চড়া হয়,
অথচ দুটোর একটারও সম্ভাবনা থাকতো না। এরপর কত ছাতা জীবনে এলো গেল, কোনোটা কেউ চুরি করে নিল, হিসেবহীন। কিন্তু সেই লালের উপর কালো ছাপার ছাতাটার শোক আজও রয়ে গেছে, ঠিক কবি কালিদাস রায়ের ছাতার শোকের মতোই। সেই ছাতার উদ্দেশ্যেই ভেতরটা গুনগুনিয়ে গেয়ে ওঠে, তুমি রবে নীরবে হৃদয় মম। শুক্তি লিখেছেন 17B তারক দত্ত রোড, কলকাতা 19 থেকে। এবার কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। অঞ্জলি ভট্টাচার্য, বরানগর, কলকাতা 36। তাপস সাহা, শেওড়াফুলি, হুগলি। অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে আমাদের লিখেছেন। অনেক 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 ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের প্রতি। দেবাশিস সাহা লিখেছেন কয়াপাট, সাহাপাড়া, বদনগঞ্জ, হুগলি থেকে। আমার জন্ম কামারপুকুরের ভোম্বলদার ছাতার কারখানায়। সেখান থেকে ঝকঝকে সুন্দর হয়ে এসেছিলাম দোকানে। বেশ ছিলাম, রোদ লাগে না, বৃষ্টি লাগে না, নিশ্চিন্ত হয়ে দোকানের কাঁচে শোকেসে সাজানো থাকতাম। মাঝে মধ্যে কেউ কেউ এসে হাতে নিয়ে নাড়াচাড়া করে ফের রেখে দিয়ে চলে যায়। এভাবেই দিন কাটে। তবে একদিন অপেক্ষার শেষ হল। এক ভদ্রমহিলা কিনে নিলেন আমায়। অচেনা পথে পাড়ি দিলাম আর বুঝলাম আমার কাজ শুরু হবে এবার। তিনি আমাকে বাড়ি নিয়ে এসে তার মেয়ের হাতে তুলে দিলেন। মেয়েটি বেজায় খুশি। আমারও ছোট্ট সঙ্গিনীর আদরে যত্নে দিব্যি দিন কাটে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই মেয়েটি আমায় বাসে ফেলে এলো। কিছুক্ষণ নির্জনে থাকার পর আমি গিয়ে পড়লাম একজন লোকের হাতে। লোকটি আমার নাম রাখল ছত্র সুন্দরী। এমন পছন্দসই নাম পেয়ে সেদিন আমার খুব গর্ব হয়েছিল। বছর চারে কেটে গেছে। রোদে তেতে আমার সুন্দর কালো রং ফ্যাকাশে হয়ে এলো। দিন কাটতে লাগলো অবহেলায়। তখন বারবার মনে হতো মানুষেরা আমার ছত্রছায়ায় রোদ বৃষ্টির হাত থেকে আরাম পায়, তাই বা কম কি। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ করে বৃষ্টি এলো। লোকটিকে বাইরে কাজে যেতেই হবে, সে আমায় সঙ্গে নিল। কিন্তু বৃষ্টির ঝাপটায় লড়তে না পেরে একটু পরে আমি উল্টে গেলাম। সেদিন সে আমায় সারতে দিল এক দোকানে, তবে আর নিতে এলো না। কুড়িয়ে পাওয়া ছত্রসুন্দরী বলেই হয়তো আমার এই দশা হলো। সেই থেকে আমি মিস্ত্রি দাদার দোকানে পড়ে আছি। বদলির কাজ করি, তাই তো খুব একটা যত্ন পাই না। বুঝলাম আমার সময় এসেছে, মনকে তৈরি করলাম। এরপর একদিন এক কাগজ কুড়ুনির কাছে সে আমায় 5 টাকায় বেচে দিল। এইভাবে সময়ের শব্দ গায়ে মেখে পুরোপুরি বিলীন হয়ে গেলাম। দেবাশিস সাহা লিখেছেন কয়াপাট, সাহাপাড়া, বদনগঞ্জ, হুগলি থেকে। তপন কুমার মজুমদারের লেখা পড়ব। তেঘরিয়া, রাজারহাট রোড, কলকাতা 157 থেকে লিখেছেন। দেখতে নেহাতে নিরীহ একজন গিয়েছে মেয়েকে নিয়ে শপিং করতে। শপিং শেষে ঘড়িতে দেখে বেলা 3টে বেজে গেছে। মেয়েকে জিজ্ঞেস করে, কিছু খাবি? মেয়েটি বলল, ভাত খাবো। লোকটি বলে, ঠিক আছে, চল রেস্টুরেন্টে গিয়ে খাই। বাইরে বেরিয়ে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি। লোকটি ব্যাগ থেকে ছাতা বের করে মেয়ের মাথার উপরে ধরে। মেয়েটি একটু দূরে সরে বলে, ছাতা নিয়ে তুমি একা হাঁটো, আমার ছাতার নিচে হাঁটতে ভালো লাগে না। লোকটি তারপরও ছাতা নিয়ে মেয়ের পিছন পিছন হাঁটে আর দুজনেই ভিজতে ভিজতে রেস্টুরেন্টে পৌঁছয়। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখি মাঝারি আকারে বৃষ্টি হয়েছে। আবার সেই একই দৃশ্য। লোকটি যতই মেয়েকে ছাতার নিচে আনতে চাইছে, মেয়ে ততই এগিয়ে যাচ্ছে। কারো মাথায় আর ছাতার নিচে থাকছে না। মেয়েটি কয়েকবার বলল, তুমি ছাতা মাথায় দিয়ে হাঁটো, আমার কিছু হবে না, আমার ভিজতে ভালো লাগছে। এভাবে কারো মাথাতেই ছাতা থাকে না। দুজনেই ভিজতে ভিজতে বাড়ি পৌঁছয়। ততক্ষণে দুজনেই ভিজে একাকার। সন্ধ্যায় লোকটির শুরু হয় প্রচণ্ড হাঁচি আর মাথা ব্যথা। তখন মেয়ে বলে, বলছিলাম না তুমি ছাতা মাথায় দিয়ে হাঁটো, আমার কিছু হবে না। এই দেখো, আমার কিচ্ছু হয়নি, আর তোমার তো হাঁচি শুরু হয়ে গেছে। লোকটি তখন মনে মনে ভাবে, আমার যা কিছুই হোক, আমি সারা জীবন তোর পিছনে এভাবেই ছাতা হাতে হাঁটতে থাকব। হয়তো কখনো বুঝতে পারবি, আবার কখনো বুঝতে পারবি না। তপন কুমার মজুমদার, তেঘরিয়া, রাজারহাট রোড, কলকাতা 157 থেকে লিখেছেন। সত্যি হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু হয়তো আমাদের সঙ্গে সঙ্গে, আমাদের পাশে পাশে, আমাদের পিছন পিছন ছাতা নিয়ে কেউ থাকেন। পল্লব ঘোষ, গোয়ালদহ, কৃষ্ণনগর, নদিয়া। বিপদের বন্ধুর মতোই সারা বছরের একদিনও মনে পড়ে না আমাদের ছাতার কথা।
ঠিক বর্ষার সময় খেয়াল হয় ছাতা গেল কোথায়। তক্ষুনি কোথায় আছে খুঁজে বের করার দক্ষযজ্ঞ লেগে যায়। আলমারির মাথা, টেবিলের নিচে, সোফার পিছনে চিলেকোঠায় ঝুলকালি লেগে একান্তে ছাতা সারা বছর মুখ বুজে অবহেলা সহ্য করে পড়ে থাকে কোনো অনুযোগ ছাড়াই। একদম ক্লাসের সেই নিরীহ ছেলেটির মতো চুপচাপ সবার অবহেলা, হেনস্থা, কটূক্তি সহ্য করে এই ভেবে একদিন তাকেও কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, কিন্তু কেউই দেয় না। ছাতা উদ্ধার করে বিশ্বজয়ের আনন্দ উপভোগ করি। তারপর দেখা যায় কারো হাতল ভাঙা, কারো লক কাজ করছে না, খুলছে না, জ্যাম হয়ে গিয়েছে। তারপর অনেক কসরত করে ঠাকুরের নাম করে জয় মা বলে খুলল তো ভালোই, কিন্তু বন্ধ করতে গেলে শিক বেরিয়ে উঁচু হয়ে বেরিয়ে থাকছে এরম ধারা। তারপর শুরু হয় ছাতার অস্ত্রোপচার। কেউ নিজে হাতেই ছুঁচ নিয়ে বসে পড়েন, কেউ নিজে হাতেই ছুঁচসুতো নিয়ে বসে পড়েন, তবে বিশেষ সুবিধা হয় না। শেষমেশ ছাতা সারানোর দোকানে দিতেই হয় মেরামত করতে। সবাই তো প্রো নন যে নিজে নিজেই ডাক্তারি করে ছাতা সারিয়ে ফেলবেন। এই সময় ছাতা সারানোর মিস্ত্রিদের কদর বেড়ে যায়। বছরের বাকি সময়টা গালে হাত দিয়ে বসে থেকে ভরা মরশুমে দম ফেলার সময় থাকে না। অনেকে তো কম পয়সায় চটি জুতো সেলাইয়ের কারিগরদের কাছ থেকেও ছাতা সারান। সেখানেও বৃষ্টি মাথায় করে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ট্রেনের মধ্যে যে ছাতাগুলো বিক্রি হয় সেগুলো যে গুণমানে খুব ভালো তা বলতে পারছি না, তাও হাতের কাছে পাওয়া যাচ্ছে বলে অনেকে কিনে নেন সস্তায়। অনেকে আবার ইচ্ছে করেই হকার ভাইকে সাহায্য করার জন্য কম দামে একটা ছাতা কিনে রেখে দেন, যাকে ওই বাড়ি থেকে বেরিয়ে সামনের এটিএমে যেতেও তো রাফ ইউজ করা যাবে এই ভেবে। আর ছাতা ফেলে রেখে ভুলে চলে আসার ট্র্যাডিশন তো যুগ যুগ ধরে চলে আসছে, সে কথা তো বলাই বাহুল্য। বর্ষা চলে গেলেই আবার আমরা ভুলে যাই ছাতার কথা, বিপদের বন্ধুর মতোই বা ক্লাসের নিরীহ ছেলেটির মতোই, যাকে কেউ মনে রাখেনি। পল্লব ঘোষ লিখেছেন গোয়ালদহ, কৃষ্ণনগর, নদিয়া থেকে। পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান। দত্ত ডোবা ভেসে রাস্তায় মাছ উঠেছে, শিগগিরই আয় গণেশা। তারকের কথায় ঝমঝমে বৃষ্টির মধ্যেই গণেশ ছুটল। আমি বারান্দায় এসে দেখি ছোট ছেলের দল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খুব হইচই করছে। কেউ বা মাথায় তালপাতার ডোঙা পড়েছে। ভাই বলল, দিদি চল আমরাও যাই। তখন স্কুলের ছুটিতে গ্রামের বাড়ি গেছি। পুকুর ভেসে ডাঙায় মাছ ওঠার গল্প শুনলেও কখনো দেখিনি, কিন্তু বৃষ্টি ভিজলে মায়ের বকুনি অবধারিত। একটা ছাতা যদি পাওয়া যেত। ভাই কোথা থেকে একটা লম্বা কাঠের বাটওয়ালা পেল্লাই ছাতা জোগাড় করল। দুজনে চুপি চুপি ছুটলাম। হ্যাঁ, সত্যিই মাছ উঠেছিল, কেউ কেউ মাছ পেয়েওছে, কিন্তু ঘোলা জলে কাদা মাখামাখি বেশি। সবাই হাতড়ে বেড়াচ্ছে। আমি আর ভাই কৌতূহলী কেউ কিছু পেল কিনা। হঠাৎই নগেন কাকা কোত্থেকে এসে আমাদের ছাতাটা নিয়ে নিল। তারপর ছাতা বন্ধ করে লাঠির মতো বাগিয়ে ওর দুই ছেলে তারক আর গণেশের পিঠে ঝপাত ঝপাত। বদমাস ছেলে, বৃষ্টি ভিজে মাছ ধরা হচ্ছে, হ্যাঁ দেখাচ্ছি মাছ ধরা। ছেলে দুটো তো কাঁদতে কাঁদতে দৌড়। তারপর আমাদের জোর ধমক, শহর থেকে গায়ে এসে বৃষ্টি ভেজা হচ্ছে, জ্বর বাঁধাবি নাকি? স্কুল কামাই হবে না, যা বাড়ি যা। ভাই বলল, দিদি নগেন কাকা কেমন লোক রে, ছাতাটা নিজেই তো নিল, তাই তো আমরা ভিজলাম। সে যাত্রায় রাস্তায় মাছেদের হাঁটা চলা দেখা ভাগ্যে জোটেনি বটে, তবে বৃষ্টি ভেজার আনন্দ আর বাড়ির সকলের মোক্ষম বকুনি জুটেছিল। পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। বেশ মজা পেলাম আমরা আপনার লেখায়। মঞ্জুশ্রী মণ্ডলের লেখা এসেছে রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। ধান সিদ্ধ হচ্ছিল উনুনে। রোদে ছাতা মাথায় দিয়ে উনুনে জাল দিতে দিতে ছাতাটির একাংশ কিভাবে পুড়ে যায়, তারপর সেটা তালি দেওয়া হয়। ওই একমাত্র ছাতা সম্বল। কাঠের বাটের লম্বা ছাতাটি নিয়ে স্কুলে যেতাম। একদিন একটি উঁচু ক্লাসের ছাত্রী, ধনীর মেয়ে, দামি ফোল্ডিং ছাতার সঙ্গে ঠুকে যাওয়ায় আমার ছাতাটা ছুঁড়ে ফেলে দিয়েছিল সে। এইরকম একই ঘটনা ঘটেছিল আর একবার অন্য একটি মেয়ের সঙ্গে। তাদের অবস্থাও ছিল ভালো এবং তারও ছিল ফোল্ডিং ছাতা। এক বর্ষার দিনে প্রথম মেয়েটি ছাতা নিয়ে যায়নি। ফেরার সময় অঝোরে বৃষ্টি পড়ছিল। সেদিন শনিবার, টিফিনে ছুটি। ঘটনাক্রমে ওই ধনীর দুলালি ফোল্ডিং ছাতাওয়ালা মেয়েটি
যে আমার ছাতা ছুঁড়ে ফেলে দিয়েছিল, সে আমাকে বলল, এই তোর ছাতায় আমাকে নিয়ে চল তো। আমরা গরিব হলেও তো অভদ্র নই, তাই সেদিন অঝোর বৃষ্টির হাত থেকে দুজনে দুই দিকে হালকা হালকা ভিজে বাড়ি ফিরেছিলাম। দ্বিতীয় জনের অবশ্য আমার ছাতার সাহায্যের প্রয়োজন হয়নি কখনো। এটুকু জানি, যাকে অবহেলা করবে তাকেই দরকার হবে, আর তাই হয়েছিল ওই ধনীর দুহিতার। লিখেছেন মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। শ্রেষ্ঠা মুখোপাধ্যায়, জ্ঞানেন্দ্র অ্যাভিনিউ, উত্তরপাড়া, হুগলি। আপনার লেখা। ছাতা শব্দটা শুনলেই সর্বপ্রথম মাথায় আসে আমার মায়ের কথা। কারণ কিন্তু একটাই, ছাতা যে তার বড় প্রিয় এবং সাধের একটি নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আর তা বলে এক দুখানা নয়, বরং তার কাছে রয়েছে রং বেরঙের নানান ছাতার অজস্র সব সম্ভার। কিছু না হোক 2 থেকে 3টে ছাতা কিন্তু সব সময় তার ব্যাগে থাকা চাই। কেউ বাইরে বেরোতে চাইলে তৎক্ষণাৎ একখানা ছাতা ঠিকই হাতে ধরিয়ে দেন তিনি। তেমনি নিজেও যদি ভুলবশত কোনো কারণে একবার ছাতা ছাড়া বেরিয়ে পড়েন, তাহলে তো দুশ্চিন্তার অন্তই থাকে না তার। যত দূরে চলে যান না কেন, পারলে গোটা রাস্তা ফিরে এসে ফের তালাচাবি খুলে বাড়িতে ঢুকে ছাতাখানা সঙ্গে নিতে পারলে তবে শান্তি তার। কেউ ছাতা উপহার দিলে সব থেকে বেশি খুশি হন আমার মা। আবার সেই ছাতার শিক ভেঙে গেলে সঙ্গে সঙ্গে ছাতা সারানোর দোকানে গিয়ে হাজির হন আমার মাই। এবার আসি বাবার কথায়। ছাতা সমেত যেখানেই যান না কেন, সেই ছাতা কখনোই আর তার সঙ্গে বাড়ি ফেরে না। তবে সেই সুবাদে মায়ের কাছে বকুনিও কিন্তু খুব একটা কম খান না তিনি। সত্যি, ছাতা সংক্রান্ত এমন কত না কাহিনী মানুষের দৈনন্দিন জীবনের প্রতিনিয়ত ওঠা বসার সাক্ষী। তবে বাস্তবে ছাতা কি আর শুধু একগুচ্ছ শিক ও কাপড়ের মেলবন্ধনকেই বোঝায়? না, ছাতা মানে যথাযথ আশ্রয়ের সংস্থান, যা কখনো ইট, বালি, সিমেন্টের জোড়াতালির মাধ্যমে মাথার ছাদ হয়ে মানুষকে রোদ, বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। আবার কখনো পরিবারের মানুষেরাই সেই ছাতার রূপ ধারণ করে সমগ্র পরিবারটাকে আগলে রাখে। কাজেই মা যতই ছাতা করুক আর বাবা যতই ছাতা ভুলে আসুক, তারা নিজেরাই যে একখানা আস্ত ছাতা হয়ে সর্বক্ষণ আমার মাথার ওপরে দাঁড়িয়ে আছেন, সে কথা বলা বাহুল্য বইকি। সুতরাং ছাতা যেমনই হোক না কেন, সে চিরকাল মানুষের চিরাচরিত জীবনের এক অন্যতম অঙ্গ ছিল, আছে এবং তেমনটি হয়েই থেকে যাবে। লিখেছেন শ্রেষ্ঠা মুখোপাধ্যায়, জ্ঞানেন্দ্র অ্যাভিনিউ, উত্তরপাড়া, হুগলি। অসীম সিনহা, কৃষ্ণনগর, পোস্ট অফিস মোড়, গোবিন্দ সড়ক, নদিয়া। কেউ বলেন মিশরীয়রা প্রথম আবিষ্কার করেন, আবার অনেকের মতে খ্রিস্টপূর্ব 3500 বছর আগে চীন দেশে প্রথম ছাতা আবিষ্কার হয়। ছাতা অর্থাৎ আমব্রেলা শব্দটি ল্যাটিন শব্দ আম্ব্রা থেকে এসেছে, যার অর্থ শেড বা শ্যাডো। 18 শতক পর্যন্ত ছাতার আকৃতি ছিল অনেক বড়, আর এর গড় ওজন ছিল 4-5 কেজি। শুনেছি বিশ্বের প্রথম ছাতার দোকান জেমস স্মিথ অ্যান্ড সন্স চালু হয় 1830 খ্রিস্টাব্দে লন্ডনে 53 নম্বর নিউ অক্সফোর্ড স্ট্রিটে। সেটা নাকি আজও বর্তমান। 1852 খ্রিস্টাব্দে স্যামুয়েল ফক্স স্টিলের সরু রড দিয়ে ছাতা বানান রানী ভিক্টোরিয়ার জন্য। জার্মানির হ্যান্স হপার্ট 1920 খ্রিস্টাব্দে সহজে বহনযোগ্য ছোট সাইজের ছাতা আবিষ্কার করেন। 1960 সালে পলিয়েস্টার কাপড়ের ছাতা পৃথিবী জুড়ে হইচই ফেলে দেয়। বিংশ শতকের শেষ দিকে বাহারি রঙের ছাতা তৈরি হল এবং ছাতা খোলা বন্ধের স্বয়ংক্রিয় সুইচ চমক আনল। এসব অবশ্য সাধারণ জ্ঞানের বহু বইতে খুঁজলে পাওয়া যায়। তবে ছাতা কাহিনীর উন্মোচন উপলক্ষে এসবের উল্লেখ একটা আলাদা মাত্রা আনবে বলেই আশা। লিখেছেন অসীম সিনহা, কৃষ্ণনগর, পোস্ট অফিস মোড়, গোবিন্দ সড়ক, নদিয়া থেকে। ছাতা কাহিনী তাহলে আজ এখানেই শেষ করি। আগামী সপ্তাহে আবার নিয়ে আসব ছাতা কাহিনী। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।